আর পারি না বাবা, এত কাজ যে একার হাতে করা সম্ভব? মানুষটার মনে এতটুকু দয়া মায়া নেই গো। দেখতে দেখতে খেতে খেতে আমার কোমর ভেঙে গেল, আর উনি তার রসিয়ে রসিয়ে দেখছেন। বউয়ের প্রতি যদি একটু মায়া থাকতো তাহলে একটা কাজের লোকের খোঁজ করতেন। সেদিকে নজর আছে? কি করে আমাকে দিয়ে খাটানো যায় তার ফন্দি ফিকির করে বেড়াচ্ছে। এভাবে আর কতদিন চলবে? আমিও ফিকির করছি লোকটাকে কি করে জব্দ করা যায়। অনেক হয়েছে, আর নয়, এবার আমাকে একটা কিছু করতেই হবে। বাহ, এত ভালো কাঁঠাল এখন আর পাওয়া যায় না। যাই, এখানে বসেই খাই। জীবনে তো খাওয়াটাই শিখেছো, একটু যে বউকে কাজে সাহায্য করবে তো মনেই আসে না। ওহ, একটু যে কাঁঠাল মন দিয়ে খাবো তার কোনো উপায় আছে? পায়রার মতো শুধু বকম বকম করেই চলেছে। আরে বাবা, আমারও কাজ থাকে, তা তুমি দেখতে পাও না, তার জন্য আমি কি করতে পারি? এই জন্যই তো বলছি গো, একটা কাজের লোক রাখো, কাজের লোক, তাকে খাটিও, আমাকে রেহাই দাও। এমনিতেই চাল আনতে ডাল ফুড়োয়, তার উপর কাজের লোক। তোমার কোনো রাজা উজিরের বাড়ির বউ হওয়া উচিত ছিল, বুঝলে? তখন যদি জানতাম তুমি আসলে হড়কে পণ, তাহলে মালাটা আমি কোনো গাধার গলায় দিয়ে পালাতাম। আমি কেপন? তাহলে যে ডাল ভাত খাও সেগুলো কি আকাশ থেকে আসে? আমাকে হাড় খাটুনি খেটে মহারাজকে সন্তুষ্ট রাখতে হয়, বুঝলে? যা পাই সেটাই যথেষ্ট, কাজের লোকের আশা করো না। কি খাবার খোটা দিলে? তাও সামান্য একটা কাজের লোক রাখতে বলেছি বলে এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। আমি চললাম বাপের বাড়ি। কয়েকদিন তোমার মুখ দর্শন করতে হবে না, বাবা বাঁচবো। আর শোনো, আমাকে ডাকতে গিয়ে কোনো লাভ হবে না। আর যেদিন ইচ্ছে সেদিন ফিরবো। যাও, বেশ কদিন বাপের বাড়িতে আরাম করে এসো, তোমার যতদিন ইচ্ছে। একি মহারাজ, আপনি তো কিছুই খাচ্ছেন না, অসুস্থ বোধ করছেন? রাজবৈদ্যকে খবর দেব? না না, আমার কিছু হয়নি। দরকার হলে আমি খবর দেব, তোমায় আর দুশ্চিন্তা করতে হবে না। কি বলছেন মহারাজ? আপনি অসুস্থ হলে তো রাজ্যটাই চলবে না। দয়া করে আমাকে বলুন, আপনার ঠিক কি হয়েছে? বললাম তো, তেমন কিছুই নয়। আসলে আমার কিছু খেতে ভালো লাগছে না, কোনো স্বাদ পাচ্ছি না, মুখে যেন রুচি নেই। আসলে এক ধরনের রান্না খেতে খেতে না একেবারে বিরক্তি এসে গেছে। ও, তাহলে নতুন পাচকের খোঁজ করি। একই পাচকের রান্না খেতে খেতে বিরক্তি হতেই পারে। এটা ঠিক কোনো অসুখ নয় রানী, এটা হলো ক্লান্তি। দেখা যাক, মানে ভেবে দেখি কি করা যায়। এদিকে আবার আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল, এ নিয়ে বরং আমরা রাতে আলোচনা করব, কেমন? মহারাজ, আজ আপনাকে কেমন জানি শুকনো শুকনো লাগছে। মহারাজের যদি কোনো অসুখ হয়ে থাকে সে খবর সবার আগে আমি জানি, তুমি প্রশ্ন করাটি। কি আশ্চর্য ব্যাপার মন্ত্রী, গোপালই রাজসভার একজন মাননীয় সদস্য, আমার শরীর নিয়ে প্রশ্ন করার পূর্ণ অধিকার তার আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এ বিষয়ে জেনে ও কি করবে? গোপালের কোনো ক্ষমতা আছে আপনার মুখে হাসি ফোটানোর? আমি তো একমাত্র গোপালের কথাতেই মজা পাই, সুতরাং পারলে ওই পারবে। আগে মন্ত্রী মশাইয়ের সামনে আমার প্রশংসা করবেন না মহারাজ, ওনার তাতে মনে কষ্ট হয়। আর কে না জানে, মনে কষ্ট নিয়ে রাজকার্য হয় না। মহারাজ, গোপাল আমাকে হিংসুটে বলে আবার আপনার সামনে আমায় অপমান করলো। এর একটা বিচার আপনি করুন। তোমাদের মধ্যে বিবাদ তোমরাই মিটিয়ে নাও তো, আমার কোনো ভূমিকা কি এর মধ্যে থাকা উচিত? মহারাজ আজ মন্ত্রীকে জব্বর জব্দ করেছে। আরে বাবা, কে কাজের আর কে কাজের নয়, এটা কি আর তিনি জানেন না? নিশ্চয়ই জানেন। একেই বলে তালকানা। দেখলি না, আমার মাথার উপর একটা চকচকে তাল আছে, সেটা তোর পছন্দ হলো না? তুই মন্ত্রীর চাইতো বোকা। তাল যখন আমার তালু না ফাটিয়ে পায়ের কাছেই পড়েছে, তখন এটাকে বাড়ি নিয়ে যাই। এটার জন্য আমার মহারাজকে বলতে যাব? উনি হয়তো তাতে রেগেও যেতে পারেন। আজ নিয়েই নি। আচ্ছা, রাজবাড়ির তাল বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, দেখাচ্ছি মজা। মহারাজকে এক্ষুনি জানাতে হবে। চাপা
পড়ে গেল। আমি এত দূর থেকে এলাম এই গাছের তাল খেতে, আর তালটাই পড়ে গেল। পড়লি যখন ওই বুড়োটার মাথায় পড়লি না কেন? তাহলে তালটা নিতে সুবিধে হতো। ঠিক আছে, বুড়ো কোথায় যায় সেটা তো আগে দেখি, তারপর তালটা ঠিক চুরি করে নিয়ে যেতে পারবো। উফ, মাথাটা তালের বড়া হয়েছে তো, খুব বাঁচা বেঁচে গেছি। কিন্তু তালের বড়া কে রাঁধবে? গিন্নি আর সময় পেল না বাপের বাড়ি যাওয়ার। দেখি আমি আগে তো তালটা ছুলি, তারপর দেখি রাঁধতে পারি কিনা। বুড়োটা তালের বড়া খাবে বলছে, আরে আমিও তো তাই ভাবছি। তালের বড়ার কথা, ছিলাম রাঁধুনি, হয়ে গেলাম পেতনি। কত লোককে কত খাবার রেঁধে খাইয়েছি। এই তালের বড়া যদি সবাইকে খাওয়াতে পারতাম। বুড়োটার সঙ্গে যাই তো, দেখা যাক কি হয়। মহারাজ, একটা কথা বলার জন্য আপনাকে বিরক্ত করতে বাধ্য হলাম। না না, বিরক্তির কি হলো? আমি তো মিষ্টি রোদে বাগানে পায়চারি করছিলাম। এইমাত্র দেখলাম গোপাল বাগানের তাল কুড়িয়ে বাড়ি নিয়ে গেল। রাজবাড়ির তাল না বলে নিয়ে যাওয়া একটা অপরাধ, এর জন্য ওর শাস্তি পাওয়া উচিত। এ কি ছেলে মানুষের মতো কথা বলছো মন্ত্রী? একটা তাল নিয়ে গেছে বলে ওকে শাস্তি দিতে হবে? তুমি না তিলকে একেবারে তাল করে ছাড়ো। না মানে মানে আমি বলছিলাম, যা বলার কাল রাজসভায় বলো। এখন তো মুশকিল পড়া গেল, এই তাল থেকে বড়া কি করে রাঁধবো? ঠিক আছে, আগে পুকুরে একটা ডুব মেরে আসি, তালটা রান্নাঘরে রেখে আসি। বুড়োটা গেছে, এবার যাই, সেই সুযোগে তালের বড়াটা করে আসি। হাত একেবারে নিষ্পিস করছে, কতদিন তালের বড়া ভাজিনি। তালটা যে মাথায় পড়েনি এটাই ভাগ্য। লোকে বলে তাল নাকি কানা, মোটেই নয়, তালের যথেষ্ট তাল জ্ঞান আছে, কিন্তু তালের বড়াটা রাঁধবে কে? হ্যাঁ, তাল ছোলা হয়ে গেছে, এবার তালের রস বার করতে হবে। আহ, একটা ডুব মেরেই কি শান্তি! যা ভ্যাপসা গরম পড়েছে, বাপরে বাপ, মনে হচ্ছে আরো কয়েকটা ডুব মারি। যাক, রস বেরিয়ে গেছে, এবার তালের বড়া। কতদিন খাইনি গো, আজ আমার ভাগ্য ভালো, তাই তাল পেলাম। যাই, এবার গা মুছে ঘরে যাই। না, গিন্নি রাগ করে চলে গেল। এতটা খারাপ কথা আমার বলা উচিত হয়নি। আসবে, নিশ্চয়ই ফিরে আসবে, তখন তখন না হয় একটা তাল নিয়ে আসবো। ও রাঁধলে দুজনে মিলে বেশ জমিয়ে খাবো। আরে, তালের গন্ধ পাচ্ছি, তাহলে কি গিন্নি এসে গেল? বাহ, বেশ চমৎকার হলো। আরে বাবা, আমার উপর রাগ করে কি বেশি দিন থাকা যায়? যাই, গিন্নি কি একেবারে রান্নাঘরে গিয়ে চমকে দিয়ে আসি। কি এটা কে বসে আছে? দেখে তো পেতনি মনে হচ্ছে। রে বাপ রে বাপ, পেতনি! এবার কি করি? যাক, ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে নিয়ে চম্পট দিতে হবে। না 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 না, এভাবে ভয় পেলে তো চলবে না। পেতনিটা যখন তালের বড়া ভেজেই ফেলেছে, তখন সে নিশ্চয়ই অন্য রান্নাও করতে পারে। তাহলে তাহলে পেতনিটাকে কবজা করা যায় কিনা তাই ভাবতে হবে। আবার যেতে হবে, তার আগে ওই বুড়োটার জন্য কয়েকটা বড়া রেখে দিয়ে যাই। হ্যাঁ, আহ,
এবার তোকে ধরতে পেরেছি। এমন মন্ত্র পড়া জল ছিটিয়ে দিয়েছি যে পালাতে পারবি না। হ্যাঁ, পালালেই পুড়ে ছাই হয়ে যাবি। ওরে বাবা রে বাবা রে বাবা, এই লোকটা নিশ্চয়ই ভূতের ওঝা। আমাকে মন্ত্র পড়া জল ছিটিয়ে আটকে ফেলেছে। এবার কি করি? পালাবার পথ নেই তো। পালানোর চেষ্টা করিস না। আমার নাম গোপাল ওঝা। অনেক ভূতকে এভাবে ধরে ফেলেছি। বল 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 বল, তুই আসলে কে ছিলি বল? না 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 না, আমায় পুড়িয়ে মেরো না গো। আমি খুব দুঃখী ছিলাম, এক রাঁধুনি। আমার মনিবরা যা খেতে চাইতো আমাকে সেটাই রান্না করে খাওয়াতে হতো। নিজের মতো করে কিছুই রেঁধে উঠতে পারিনি। তাই আজ তাল পেয়ে মনে হলো ভালো করে তালের বড়া করে খাই। তাই তাই অপরাধ নেবেন না ওঝা মশাই, আমি খুব ভালো মেয়ে ছিলাম। তোর দুঃখের কথা শুনে আমারও খুব মায়া হচ্ছে, বুঝলি? দেখি তো কেমন তালের বড়া রেঁধেছিস, দেখি। যদি কথা দাও যে আমাকে তোমার মন্ত্রে পুড়িয়ে মারবে না, তাহলে তোমাকে খাওয়াতে পারি। আরে আরে, কথা দিলাম কথা দিলাম, এখন দিয়ে একটা খাই তো দেখি। আর তুই আগে মানুষের রূপ ধর, পেতনির মতো থাকলে সবাই তো ভয় পাবে রে। কি গো ওঝা মশাই, মানুষের মেয়ে মনে হচ্ছে তো? মহারাজ, পরের দ্রব্য না বলে নেওয়াটাকে আমরা ছোটবেলা থেকে জানি অপরাধ। কিন্তু সেই অপরাধ যদি আপনার সবার কোনো সভ্য করে থাকে, তাহলে কি তাকে এই অপরাধ থেকে ছাড় দেওয়া হবে? কেন 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 তাকে ছাড় দেওয়া হবে কেন? বলো বলো, কে রাজবাড়ির দ্রব্য না বলে নিয়ে গেছে? সে আপনার সামনেই বসে আছে এবং গর্বের সঙ্গে এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, সে যেন কিছুই হয়নি এমন ভাব করে বসে আছে। আরে মুশকিলের ব্যাপার, তখন থেকে প্যাঁচ মারছো। সেই ব্যক্তি এই সভাতেই আছে এবং তার নাম গোপাল ভাঁড়। গোপাল সম্পর্কে তুমি কাল থেকেই পেঁচাল পেড়ে যাচ্ছ। আচ্ছা, এবার স্পষ্ট করে বলো তো কি বলতে চাইছো? গোপাল আপনার বাগান থেকে একটি দ্রব্য চুরি করেছে। কোন দ্রব্য চুরি হয়েছে সেটা এখনো না বললে তোমাকে কিন্তু সভার বাইরে বার করে দেব। আগে মহারাজ, একটি পাকা তাল। গোপাল, সত্যি কি তুমি আমার বাগানের তাল নিয়েছো নাকি? হ্যাঁ, আগে নিয়েছি মহারাজ। একটি তাল আমার পায়ের সামনে এসে পড়ায়, আমি সেটি ঘরে নিয়ে যাই। গোপাল, তোমাকে কিন্তু শাস্তি পেতেই হবে। তোমার শাস্তি হলো তুমি এই সভার সবাইকে তালের একটা রান্না খাওয়াবে। কি কেমন ভালো শাস্তি হলো তো? স্বচ্ছন্দে মহারাজ, কিন্তু আপনি কালই বলছিলেন কোনো খাবারই আপনারা রুচি নেই। তাহলে সবাইকে বলুন বাড়ি থেকে একটা করে রান্না নিয়ে আসতে, খেয়ে দেখবেন হয়তো আপনার খাবারের রুচি ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বলেছো। তাহলে সবাই কাল বাড়ি থেকে একটা করে রান্না করে আনবে। দেখি কার রান্না আমার খাবারের রুচি বদলায়, আর যার রান্না এই কাজটা করতে পারবে তাকেই পুরস্কৃত করা হবে। মন্ত্রী আমাকে ফাঁসাতে চেয়েছিল, হ্যাঁ? এবারে নিজেই ফেঁসেছে। ওর গিন্নি যে বাড়ি নেই এটা আমি জানি, আর আমার যে পেতনি আছে সেটা ও জানে না। এই এই তুই কে রে? আমার রান্না ঘরে ঢুকে কি করছিস? হ্যাঁ, আরে আমি একটা পেতনি, এসেছি তালের গন্ধে। তুমি কে? আরে আরে আরে, তোর মতো কত ব্যক্তি দেখলাম জীবনে, তোর এত বড় সাহস, তুই আমার সংসারে ঢুকে পড়েছিস? হ্যাঁ, দেখাচ্ছি মজা। এই এই এই, দেখি তো ঝেঁটাটা কোথায়? হ্যাঁ, আরে আরে আরে, ও সত্যি একটা পেতনি, তালের গন্ধে এখানে এসেছে। আমি মন্ত্র পড়ে ওকে ধরে রেখেছি। খুব ভালো রান্না করে, তুমি খেয়ে দেখলে বুঝবে। দাও তো পেতনি, কাকিমাকে কয়েকটা তালের বড়া দাও। ও মা গো, একদিনের জন্য বাপের বাড়ি গেছি আর এই লোকটা ঘরে আরেকটা বউ এনে তুললো। এবার আমার কি হবে গো? এ কি সর্বনাশ আমার হলো! আমি এখন গলায় দড়ি দিয়ে মরবো। আহা, আরে কি মুশকিল, ও মানুষ নয়, সত্যিই পেতনি। আমি কি করে বোঝাবো গো? ওরে পেতনি, ওরে পেতনি, তুই তো নিজের রূপে ফিরে যা, দেখি তাতে বিশ্বাস করানো যায় কিনা। একবার মানুষের বেশ ধরেছি, আর কি ইচ্ছে করে বলো আবার পেতনি হতে? দেখেছো দেখেছো, সব এই লোকটা শয়তানি
সব আমাকে বাপের বাড়ি পাঠিয়ে কাকে না কাকে ঘরে এনে তুলেছে। ওগো এবার আমার কি হবে গো? আমার কর্তা আরেকটা বিয়ে করেছে গো। এই এরকম পেতনির মতো চেঁচিও না তো। এই আমাকে বলে কিনা পেতনি? আমার কি হবে গো? বলে আমি নাকি পেতনি? আরে আরে কাকিমা, আমার কথাটা একবার তো শোনো। এই দেখো, হাত বাড়িয়ে এখান থেকে তালের বড়া নিয়ে আসছি, দেখো। কি গো, এই খাবো? হ্যাঁ খাই। যা গন্ধ ছেড়েছে না, খুব লোভ হচ্ছে খেতে। হ্যাঁ কি আর হবে, পেতনি হয়ে যাবো। হ্যাঁ তোমার ঘাড়ে চাপবো। ও দারুণ হয়েছে খেতে। না তোমার রান্নার হাত আছে। তাহলে তো হয়েই গেল। ওর একটা নাম দিতে হবে, বুঝলে? কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? হ্যাঁ, রাধুনি। কেমন হবে গো নামটা? খুব মিষ্টি না, তোমরা আমায় রাধুনি বলেই ডেকো। এই তুমি কি সব রকম কাজই করতে পারো? হ্যাঁ গো কাকিমা, সব কাজ, জল তোলা থেকে কাপড় কাচা, রান্নাঘর মোছা, সব। শোনো, আজ কিছু রান্না করতে হবে, বুঝলে? কাল মহারাজ খাবেন এমন রান্না যাতে মহারাজ একেবারে হাত তুলে নাচতে পারেন। ওটা নিয়ে ভেবো না গো, আমার রান্নার জন্য যা যা দরকার আমি ঠিক জোগাড় করে ফেলবো। আমি বানাবো তালের ক্ষীর, এমন কিছু লাগবে না, লাগবে কেবল গোটা পাঁচেক তাল, নারকেল, দুধ আর গুড়। ব্যাস, মহারাজ চেয়ে চেয়ে খাবেন, দেখো। হ্যাঁ, তোদের মধ্যে কেউ রান্না করতে পারিস? আমি খুব বিপদের মধ্যে আছি রে। মহারাজ আমাদের সবাইকে একটা করে পদ রান্না করে আনতে বলেছেন, কিন্তু আমি তো রান্নার কিছুই জানি না, আমার বউ নেই, এখন কি করি বলতো? এটা কোনো ব্যাপার হলো? আপনি একটা নতুন রান্না নিয়ে যেতে পারেন। তা রান্নাটা কি সেটা আগে বল। তেমন কিছু নয়, পায়েস তো সবাই মিষ্টি বানায়। কখনো শুনেছেন পায়েসের তরকারি কেউ বানিয়েছে? আপনি সেটাই বানাবেন। প্রথমে পায়েসের মধ্যে প্রচুর কাঁচা লঙ্কা, কালো জিরে, তারপরে পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ফোটাবেন, ফট করে ফোটাবেন। সঙ্গে যদি তেঁতুল দিতে পারেন তো আর কথাই নেই, একেবারে জমে ক্ষীর। এই পায়েসের তরকারিটাই আপনি মহারাজকে খাওয়াবেন, দেখবেন আপনাকে মাথায় নিয়ে মহারাজ নাচছেন, শুধু নাচছেন। দেই দিনটা করবেন না কোনো চিন্তা। কি বলিস রে বটা, পায়েসের তরকারির নামই শুনিনি কোথাও। বড্ড উপকার করলি রে তোরা আমার। যা এখন রান্নার জোগাড় করি। আজ তো রান্না নিয়ে আসার কথা, তা সবাই এনেছে তো? প্রত্যেকেই এনেছে মহারাজ। এই দেখ, মাটি দিয়ে কি করে মূর্তি বানাতে হয়। পুটি, তোকে বানালাম একদম তোর মতো, তাই না? একটা আমার মতো করে দাও না দাদু। আরে দেবো দেবো, সবারই একটা করে মূর্তি বানিয়ে দেবো। বলি বাজারে কে যাবে? হ্যাঁ আকাশের দিকে তাকিয়ে দেখেছো সূর্য কোথায় উঠেছে? তা সেটা মিষ্টি করে বললে কি হতো? এত ঝাঁঝ কেন গলায়? সাধে কি ঝাঁঝ আসে? বড় দুঃখে আসে, দুঃখে। মাটির পুতুল নিয়ে বাচ্চাদের সঙ্গে খেলছো, আমি কি মানা করেছি? কিন্তু বাজারটা তো করতে হবে নাকি, নইলে সবার মুখে কি তুলে দেব? এই নাও তোমার মূর্তি। এই পুটি, গুলটে, দেখ তো যদি দিদার মতো হয়েছে কিনা। হ্যাঁ গো, একেবারে দিদা। এই পুতুলটা দিদা তুমি কিন্তু ঘরে রেখে দিও। পুতুল নয় রে, মূর্তি। বলছি, একটা সুখবর আছে, সবাই মন দিয়ে শোনো। সুখবর? মহারাজ, আমার মাসোহারাটা কি বাড়িয়ে দিচ্ছেন? না, ভাবছি কমিয়ে দেব। সভা এত লোক থাকতে শুধু শুধু তোমারটা কেন বাড়াবো? না মানে আমি তো সবার মঙ্গলের কথাই রাত দিন ভাবি, তাই আমার মাসোহারা একটু বাড়িয়ে দিলে ক্ষতি কি? তোমার এই হিংটিং ছট মন্ত্রগুলি একটু সহজ করে দিলে আমরা বুঝতে পারবো যে দেশের মঙ্গল কামনা করছো না অমঙ্গল। মহারাজ, কথা হচ্ছে আপনার সঙ্গে পণ্ডিতের, তার মধ্যে গোপাল কেন নাক গলাচ্ছে? আসলে গোপালের সব ব্যাপারই নাকটা একটু উঁচু, তাই ও চাক বা না চাক, নাক নিজের মতোই তার মধ্যে ঢুকে পড়ে। এভাবে সব ব্যাপারে নাক ঢুকে পড়লে তো বিপদ, তার চেয়ে ওর নাক কেটে দিলেই হয়। আমার নাক কাটতে আসলে কিন্তু কান কাটা যাবে,
সেটা কিন্তু মনে রাখবেন মন্ত্রী মশাই। না 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 না, এখন আর না কান কিছুই কাটা যাবে না। একটা কাজ আছে, বেশ কঠিন কাজ। মহারাজ, কাজটা কি বলুন? বর্ধমানের রাজা আমাকে একটি মূর্তি উপহার দিতে চান। মূর্তিটি সোনার, কিন্তু তার উপরে পাথরের ঢালাই দেওয়া আছে। খুব দুষ্প্রাপ্য সেই মূর্তি, কিন্তু একটাই শর্ত, সেই মূর্তি সেখানে গিয়ে নিয়ে আসতে হবে। রাস্তাটা যে দুর্গম তা আমরা তো সকলেই জানি, আর সোনা আছে জানতে পারলে ডাকাতরা হামলা করতে পারে, মূর্তি চুরি করে নিয়ে যেতে পারে। তাই ভাবছি আমাদের গোপালকেই পাঠাবো, দেখা যাক না ও বুদ্ধি দিয়ে এই কাজটা করতে পারে কিনা। এ আপনি কি বলছেন মহারাজ? গোপাল ওই দুর্গম পথ ধরে বর্ধমান যাবে, আবার মূর্তি নিয়ে ফিরেও আসবে? সেটা কি গোপালের পক্ষে সহজ হবে? না না না, আমি আপনার এই সিদ্ধান্তে মত দিতে পারলাম না। আমাকে ক্ষমা করবেন মহারাজ। মহারাজ, আমি গণনা করে দেখেছি গোপালের কপালে শনি নাচছে, তাই আপনি নিশ্চয়ই গোপালকে হারাতে চান না। গোপাল আপনার চোখের মণি। না না পণ্ডিত, তুমি যখন গণনার কথা বললে তখন শুধু শুধু গোপালকে আর কেন বিপদের মধ্যে ফেলবো? তার চাইতে মন্ত্রী যা, দেখো মূর্তি যেন অক্ষত অবস্থায় আমার কাছে আসে। মূর্তি আমি বুকে করে নিয়ে আসব, সে ব্যাপার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তবে আমার সঙ্গে পণ্ডিত গেলে আমার একটু সুবিধে হতো। ডাকাত পড়লে ও মন্ত্র পাঠ করলে বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যেত। মন্ত্রী মশাই যখন বলছেন বুকে করে নিয়ে আসবেন, তখন তিনিই যেন আনেন। তবে বুক থেকে কিন্তু মূর্তি মাটিতে নামাবেন না, বিপদ হতে পারে। একটা পুতুল নিয়ে আসতে আপনি যাচ্ছেন? আচ্ছা, এটা কি মহারাজের ন্যায্য কাজ হলো? আপনি একটা রাজ্যের মন্ত্রী। না 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 না, এই কাজটা আপনি আমাদের দিতে পারতেন, তা না আপনি নিজেই যাচ্ছেন। তোদের পাঠাবো? আমি কি পাগল হয়ে গেছি? হ্যাঁ, ওটা পুতুল নয় রে, খাঁটি সোনার, উপরে পাথর ঢালাই করে সোনাটাকে লুকিয়ে রাখা আছে, বুঝলে? তা আমাদের কি করতে হবে? বর্ধমানের মহারাজ বাক্সের ভিতরে করে তাহেরপুর পর্যন্ত পৌঁছে দেবে, তারপর তার লেঠেনরা চলে যাবে, সেখান থেকে আমরা নিয়ে আসব। তারপর লেটেলরা চলে গেলে ওই ভিতরের সোনার মূর্তি আমরা চুরি করে নিয়ে নেব। এই তো, এটা এমন কি কঠিন কাজ, খুব পারবো। তবে আমাদের যদিও সোনার উপর কোনো লোভ নেই, তাই মূর্তিটা আপনি নিয়ে নেবেন। তবে আগে আমাদের মোহরগুলো যদি দিয়ে দেন তবে ভালো হয়। মোহরের ওপর এত লোভ থাকা ভালো নয়। লোভে পাপ, পাপে মৃত্যু, বুঝেছিস? বিজ্ঞানী, তাহলে বিষয়টা বুঝতে পারলেন? তার বুঝবো না? ওই মূর্তি কি আর ভেবেছো মহারাজ হাতে পাবেন? কখনোই না। বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছি। তাহলে কি উপায় গোপাল? ব্যাটা আবার পণ্ডিতটাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে। ঘটনাচক্র খুব একটা সুবিধা ঠেকছে না গোপাল। আচ্ছা বিজ্ঞানী, এমন কোনো আঠা কি তৈরি করা যায় যা চামড়া আর পাথরকে জোড়া লাগাতে পারে, এমন ভাবে যা কখনো আলাদা করা যাবে না, চামড়া না কাটা পর্যন্ত? হ্যাঁ, সেটা সম্ভব। ওই গালা, গদ আর বেশ কিছু শিকড় বাকড় একসঙ্গে পেটে নিলে যে আঠা তৈরি হবে তার কোনোদিনও আলাদা করা যাবে না। সেখানে চামড়ার না কাটা পর্যন্ত আঠার হাত থেকে নিস্তার নেই। তা তোমার লাগবে? এই আঠা যদি তৈরি করে দিতে পারেন তো খুব ভালো হয়। এটা আবার কোনো কাজ নাকি? আমি আজ রাতেই তৈরি করে রাখবো, তুমি ভোরে এসে নিয়ে যেও। হ্যাঁ। তাহলে মন্ত্রী, তুমি কবে নাগাদ বর্ধমান রওনা দেবে? ভাবছি কাল প্রত্যুষেই রওনা দেব। ভালো কথা। আজ যে গোপালকে দেখছি না কেন, ওর আবার কিছু হয়নি তো? আপনার শুধু গোপাল গোপাল, আরে সে কি আর এ রাজ্যে আছে? মনের দুঃখে অন্য কোথাও চলে গেছে। কেন কেন কেন, সে অন্য রাজ্যে যাবে কেন? তার কি কোনো অসম্মান হয়েছে? না মানে, আপনি ওকে মূর্তি আনতে পাঠাননি তো, সেই কারণেই মনে হয় বৈরাগী হয়ে গেছে। গোপাল যদি বৈরাগী হয়ে কোথাও চলে যায়, তার জন্য তো মহারাজ দায়ী হতে পারে না। কাউকে কিচ্ছু জানিয়ে আসেনি, খুব ভালো কাজ করেছি। দেওয়ালেরও কান থাকে। মহারাজ হয়তো খোঁজ করবেন, কিন্তু তিনি জানবেন কোথা থেকে? যাই হোক, মন্ত্রী আর পণ্ডিত পৌঁছানোর আগেই বর্ধমানে পৌঁছতে হবে। গোপালের কি কাজ সেটা তোমরা বুঝবে না। গোপাল
বুদ্ধি দিয়ে নিরস্ত্র অবস্থায় একটা গোটা সেনাদলকে পরাস্ত করতে পারে, যা তোমাদের সাধ্যের মধ্যেই নেই। তাহলে মহারাজ আমাদের না পাঠিয়ে গোপালকে পাঠানোই বুদ্ধিমানের কাজ হতো। থাক, তোমাকে আর পণ্ডিতি করতে হবে না। গোপাল কোথায় গেছে সেটা না জানা পর্যন্ত আমার উৎকণ্ঠা তো থাকবেই। তাহলে কি মহারাজ গোপাল না ফেরা পর্যন্ত আমাদের বর্ধমান যাওয়া স্থগিত রাখা হবে? সম্ভব হলে তাই করা যেত, কিন্তু সময় মতো বর্ধমানে পৌঁছানোটাও তো খুব জরুরি। ওরে পুটি গুলটে ন্যাপলা, বলি একবার আয় তো। তোদের দাদু যে সকাল থেকে কোথায় গেছে তার কোনো খবর নেই রে। আমাদের ডাকছো কেন গুদিদা? বলি ডাকছি কি আর সাধে রে? তোর দাদু যে সেই শেষ রাতে কোথায় বেরিয়ে গেল, এখনো ফিরলো না তো। নিশ্চয়ই কোনো কাজে বেরিয়েছে, হয়তো মহারাজ কোথাও পাঠিয়েছেন। দাদু কাল বলছিল বিজ্ঞানীর বাড়ি গিয়েছিল কি একটা জরুরি কাজে। বলি জানা বাবা, বিজ্ঞানী মশাইকে একবার জিজ্ঞেস করে আয় তো তোদের দাদু কোথায় আছে তা জানেন কি না। হ্যাঁ, মনে হয় ওখান থেকেই খোঁজ পাওয়া যাবে। যা একটা আঠা গোপালকে বানিয়ে দিয়েছি না, একবার যা হাত দেবে তাকে আর সেই হাত খুলতে হবে না, কেটে তবে খুলতে পারবে। আরে তোমরা নিশ্চয়ই দাদু কোথায় গেছে জানতে এসেছো? হ্যাঁ বিজ্ঞানী মশাই। কোথায় গেছে তা আমি জানি, কিন্তু এই কথাটা তোমাদের বলা যাবে না। দিদাকে গিয়ে বলো যে তিনি খুব একটা জরুরি রাজকার্যে গেছেন, ফিরে আসতে দেরি হবে, তাকে চিন্তা করতে বারণ করো। আচ্ছা, মন্ত্রী তো এখানেই আমাদের থাকতে বলে গেছিল। আয় আয়, একটু জিরিয়ে নেই বরং, আয়। আর জিরোনো ভাই, মোহরের বেলায় ঢং ঢং, অথচ সব খারাপ কাজই মন্ত্রী আমাদের দিয়েই করিয়ে নিচ্ছে। এটা কোনো কাজ হলো? একটা পুতুলের জন্য আমাদের এত দূর নিয়ে এলো। আহা, পুতুল না রে, পুতুল না, মূর্তি। ভিতরে নাকি অনেক সোনা আছে। শোনা না ঘন্টা আছে, থাকলে কি আর আমাদের পাঠাতো? বাটা নিজেই একা আসতো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাথরের মূর্তি কেউ এত দূর একা আনতে পারতো? সঙ্গে আবার ওই পণ্ডিতকে এনেছে। বেটা নিজে নড়তে পারে না, বেটার ওই মাল টানার জন্যই আমাদের এনেছে, বুঝলি? তুই কি ভাবছিস মোহর না পেয়ে মাল টানবো? ওই সব পুতুল টুতুলে আমার কোনো উৎসাহ নেই। তবে একটা কথা ভাবছি বুঝলি, শুধু একটা পাথরের মূর্তির জন্য মন্ত্রী এতটা কঠিন কাজ নেবে কেন? নিশ্চয়ই কোনো কিছুর একটা লোভ আছে বুঝলি, সেটা তোর মাথায় আসছে না কেন বুঝতে পারছি না। এই কথাটা তো তুই ঠিক বলেছিস। তাহলে কি করব? এখানেই থাকবো তো, যদি কিছু পাই। এই এই একটা কথা বলি, যদি সোনা থাকে তাহলে তাহলে আমরা কেড়ে নেব। ওই মন্ত্রী কিন্তু আমাদের আটকাতে পারবে না, এই বলে দিলাম তোকে। আরে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্র তোমাকে পাঠিয়েছেন, এই খুব ভালো করেছেন। বুদ্ধি করে নিয়ে যেতে হবে কিন্তু, বুঝেছো? আগে সেই জন্যই তো এসেছি, কিন্তু মহারাজ আমায় পাঠাননি, আমি নিজ দায়িত্বে এসেছি। শুনেছি যে এই মূর্তি নাকি বহু বছরের প্রাচীন এবং এর মধ্যে সোনা আছে, তাই ভাবলাম নিজেই যাই, কাউকে বিশ্বাস করা তো খুব কঠিন। ঠিক কথাই বলছো, কিন্তু তোমাকে কৃষ্ণচন্দ্র না পাঠালে আমি তোমার হাতে এই অমূল্য মূর্তি দেবো কি করে? রাজামশাই, এই মূর্তি মহারাজের তরফ থেকে নিতে আসছেন আমাদের মন্ত্রী মশাই, সঙ্গে আবার এক পণ্ডিত। কিন্তু সত্যি বলতে কি, আমি এই দুজনের কাউকেই ঠিক বিশ্বাস করতে পারি না।
তাই মূর্তিকে এমনভাবে সুরক্ষিত রাখতে চাই যাতে চুরি না হয়। বেশ করেছো, এই তো চাই। আমাদের দেশের এইসব অমূল্য মূর্তি যদি চুরি হয়ে যায় তবে এই দেশের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। বলো বলো, কিভাবে মূর্তি তুমি সুরক্ষিত রাখবে, বলো আমায়। রাজামশাই, সে ব্যাপারে কোনো প্রশ্ন করলে আমি খুব বিব্রত বোধ করব। আসলে খুব গোপনীয়তার মধ্যে এই কাজটা করতে চাই। শুধু দুই একটা অনুরোধ কি আপনি রাখবেন? রাখার মতো হলে নিশ্চয়ই রাখবো, বলো কি বলতে চাও। প্রথমত, আমি যে এসেছি সেটা আপনি কাউকে বলবেন না, বিশেষ করে মন্ত্রী আর পণ্ডিতকে। দ্বিতীয়ত, এক রাতের জন্য মূর্তি বিশ্বাস করে আমাকে দিতে হবে। খুব গোপনে আমি এই কাজটা করতে চাই, কেউ যেন সাক্ষী না থাকে। অন্য কেউ হলে আমি অনুমতি দিতাম না, কিন্তু তোমার কথা আলাদা, তাই ইচ্ছে করলে তোমার ঘরে এই মূর্তি তুমি নিয়ে যেতে পারো। আরেকটা অনুরোধ ছিল, মন্ত্রীকে এই মূর্তি হাতে দেবেন না, কোনো মাটির পাত্রে ঢাকা দিয়ে দেবেন। বলে দেবেন যেন রাস্তায় খুলে না দেখে। এটা বলে দিলে তো ওরা নিশ্চিতভাবে খুলে দেখবেই। আমি তো সেটাই চাই মহারাজ। আর তো পারি না মন্ত্রী, কেন যে আমার সঙ্গে আনতে গেলে কে জানে। আরে বাবা, আর কত দূর? এই দুদিন তো প্রায় না খেয়েই আছি। এই তো এসে গেছি, আর কয়েক ঘন্টার পথ। আরে বাবা, তোমাকে কি সাধে এনেছি? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই এনেছি। সময় আসলেই দেখতে পাবে, তোমার লাভ বই ক্ষতি কিছু হবে না, বুঝলে? সেটা আমি জানি, তোমার নিশ্চয়ই কোনো মতলব আছে। ঠিক আছে ঠিক আছে, আমার মাসোহারাটা একটু বাড়ানোর কথা মহারাজকে মনে করিয়ে দিও। তার আর দরকার পড়বে না, তোমাকে মহারাজ আর খুঁজেই পাবে না। তার মানে প্রাপ্তি আছে, তাই তো? হ্যাঁ, তা তো আছেই। গঙ্গা প্রাপ্তি কি আর কম কিছু পাওয়া? আহা, কি সুন্দর এই মূর্তি! এর মর্ম কি করে বুঝবে মন্ত্রীর মতো পাতকরা? দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। এর মধ্যে যে সোনা আছে তার জন্যই মন্ত্রীর মতো দুষ্কৃতীরা এইসব ভেঙে দিতে চায়। ছি, কিন্তু আমি থাকতে এই অপরাধ করতে দেব না। এই আমি আঠা লাগালাম ভালো করে, যে একে ছোঁবে তার শরীর থেকে মূর্তি আর খোলা যাবে না। যাক, আমার কাজ আপাতত এখানেই শেষ। কাল আবার দেখা যাবে কি থেকে কি হয়। এই না মন্ত্রী, সেই অমূল্য মূর্তি। এটি যেন অক্ষত দেহে মহারাজ কৃষ্ণচন্দ্রের হাতে পৌঁছায়। আর একটা কথা, এই ডালার মধ্যেই রাখা আছে মূর্তি। হ্যাঁ, রাস্তায় যেন কেউ না খোলে, এটা আমার আদেশ। আপনার আদেশ শিরোধার্য, এর কোনো অন্যতা হবে না। না হলেই ভালো, এই মূর্তি যেন তোমাদের মহারাজই প্রথম দেখেন, তারপর অন্যরা। নিশ্চয়ই জয়তা মশাই। কি ব্যাপার বলতো, এখনো মন্ত্রীর কোনো দেখা নেই কেন? এত দেরি তো হওয়ার কথা নয়। দাঁড়া দাঁড়া, গাছের উপর থেকে দেখি মন্ত্রী আসছে কিনা। আরে সমস্ত রাস্তাটা আমি এই জ্বালা নিয়ে যাব নাকি? তোমার শরীরে কি কোনো দয়া মায়া নেই? থাকলে কি আর তোমায় আনতাম? যে কাজে এসেছো সেটা ভালো করে করো, নইলে এই নির্জন জঙ্গলে তোমায় পুঁতে রেখে দেব। এই বটা, দেখতে পেয়েছি রে, পণ্ডিতের মাথায় চাপিয়ে মন্ত্রী একটা জ্বালা নিয়ে আসছে। পুতুলটা বোধ হয় ওই জ্বালার মধ্যেই আছে। নেমে আয়, আমরা মন্ত্রীর জন্য অপেক্ষা করি। মন্ত্রী খুব তাড়াতাড়ি যাচ্ছে, নিশ্চয়ই ওখানে ওর দলবল অপেক্ষা করছে। না, আমি আস্তে আস্তে হাঁটি, নইলে ওটা দেখে ফেলবে।
সেই কখন থেকে বসে আছি, আপনি আসছেনই না। আমরা তো ভাবলাম বাঘেই হয়তো আপনাকে পকাত করে খেয়ে ফেলেছে। আরে বাঘে খাবে আমাকে, ভাবিস কি করে? হ্যাঁ, যাক এবার তোরা দেখ আমি মাটির জ্বালাটা ভাঙি। এর মধ্যে এই মূর্তি আছে। মহারাজ যদিও বলেছিল আগে না দেখতে, কিন্তু যার মধ্যে সোনা আছে তা কি আর না দেখে পাওয়া যায় বল? হাতের এই লাঠিটা দিয়ে আগে হাঁড়ি ভাঙি, তারপর মূর্তিটা বাগাই, তারপর মূর্তি ভেঙে সোনা নিয়ে নেব। তাহলে মহারাজকে কি দেবে মন্ত্রী? কচু পোড়া। কষ্ট করে সোনার মূর্তি নিয়ে আসবো আমরা, আর মহারাজ সেটা দেখিয়ে বাহবা করবে। তা হতে দেব না। তাহলে আমাকে ভাগ দেবে তো? মুন্ডু দেব, তোমাকে মেরে ঠ্যাং ভেঙে এখানে ফেলে রেখে দেবো। মহারাজকে বলবো পণ্ডিতের ঠ্যাং ভেঙে ডাকাতরা মূর্তি নিয়ে পালিয়েছে। মহারাজকে বলে দিলে তোমায় আর বাঁচিয়ে রাখা হবে না। তুমি আমার সঙ্গে এই কাজ করতে পারলে? তোমার কি দয়া মায়া বলে কিছুই নেই? সোনার জন্য আমি নিজেকেও মেরে ফেলতে পারি। এই আমি হাঁড়ি ভাঙলাম। এবার মূর্তিটা হাতে নিলাম। সোনা দেখা যাচ্ছে মন্ত্রী মশাই? আরে এই পাথর না ভাঙলে সোনার দেখা পাবো কি করে রে গর্ধ? তাহলে ভেঙে ফেলি। এই নে মূর্তিটা, ভাঙ দেখি। আরে আপনি ছাড়ুন, নইলে নেব কি করে? ওরে গর্ধ, আমি তো ছেড়েই দিচ্ছি, তুই নিতে পারছিস না কেন? তোর গায়ে কি জোর কমে গেল? দাঁড়ান, আমি জোরে টানছি, আপনি ছেড়ে দেবেন। এই টান দিলাম। ওরে বাবা রে, ও ওরে বাবা, আমার হাতের চামড়া ছিঁড়ে যাচ্ছে রে। হ্যাঁ, কি হয়েছে বলতো? বুঝতে পারছি না। বটা, তোর ওই জোর কমে গেছে বুঝলি। এই দেখ, আমি ধরে টান মারছি, তোরা ছেড়ে দিবি। হ্যাঁ, মন্ত্রী মশাই, এটা মূর্তি নয়, নিশ্চয়ই কোনো ভূত ভর করেছে। এবার যাবো কি করে? এ আঠা লোভের আঠা, আর যে ছাড়ানো যাবে না। 3 শয়তানকে এভাবেই মহারাজের কাছে নিয়ে যেতে হবে। গোপাল তুমি এসেছো? বাঁচালে। ওরা আমার ঠ্যাং খোঁড়া করে এখানে ফেলে চলে যেত। মহারাজকে বলতো ডাকাতরা আমাকে মেরে মূর্তি ডাকাতি করে নিয়ে গেছে। ওরা কত নীচ তা আজ বুঝতে পারলাম। কিন্তু তুমি কি এমন বুদ্ধি করলে যে ওরা এইভাবে আটকে গেল? সেটা পরে বলবো, আগে চলুন ওদের লাথি মারতে মারতে রাজবাড়িতে নিয়ে যাই। কথা রাখার জন্য আপনাকে ধন্যবাদ মন্ত্রী মশাই। মূর্তি একেবারে বুকে করে নিয়ে যাচ্ছেন, সাবাস। একেই বলে মহারাজের প্রতি আনুগত্য। এই অসাধ্য কাজটা তুমি কি করে করলে? সাবাস সাবাস গোপাল, তুমি আমার মান বাঁচালে। আমি কিছুই করিনি মহারাজ, যা করেছে বিজ্ঞানী। এমন আঠা তৈরি করেছে যে এই লোভের আঠা আর উঠবে না। তাহলে মূর্তি হাতে পাবো কি করে? আগে এই মূর্তিকে বিজ্ঞানীর দেওয়া ওষুধে স্নান করাতে হবে, তারপর মন্ত্রী আর সাগরেদদের চামড়া কেটে মূর্তি বার করতে হবে। কিন্তু এই কাজটা কে করবে? আপনি ভুলে যাবেন না, আমি নাপিত ছিলাম। ফোঁড়া কেটে আপনার নজরে এসেছিলাম। আমাকে অনুমতি দিলে এই কাজটা খুব আনন্দের সঙ্গেই করব মহারাজ। কাজটা ভালো করনি গোপাল, আমি এর শোধ নেব। দাঁড়ান, ঝুলিতে করে আমি নড়ুন কাঁচি সব নিয়ে এসেছি। আপনি বটা ঘটা 3 জনেই চট করে শুয়ে পড়ুন দেখি, আমি কাঁচি চালানোর কাজটা সেরে ফেলি। কচকচা কচ। না গোপাল না, খুব কষ্ট হবে। ওরে বাবা রে বাবা, ওই কষ্ট আমরা সহ্য করতে পারবো না। আরে আপনারা না শুলে আমি কাজটা করব কি করে? দাঁড়ান বলছি। কচকচ কচ কচকচ কচ কচকচা কচ। তখনই বলেছিলাম বুকে করে আনবেন। আমি কি আর না বুঝে বলেছি? সোনা পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। সামান্য যন্ত্রণা সহ্য করতে না পারলে বড়লোক হবেন কি করে? আরে দাঁড়ান মন্ত্রী মশাই, দাঁড়ান। আরে বটা ঘটা দাঁড়া 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 বলছি। খুব খারাপ সময় চলছে গোপাল,
মনে একেবারেই সুখ নেই। পুজো এসে গেল, কিভাবে মায়ের আরাধনা করব কে জানে। প্রাকৃতিক বিপর্যয় তো আমাদের শেষ করে দিয়েছে। ত্রাণ দিতে গিয়ে রাজকোষ তো শূন্য, নবাব বাহাদুরের খাজনা বাকি। নবাব বাহাদুরকে একবার আবেদন করুন না মহারাজ। তুমি থামাতো, মন্ত্রী আমি না তুমি? মন্ত্রণা আমার দেওয়ার কথা। মন্ত্রী মশাই, আপনার মন্ত্রণা তো মন্ত্রণা নয়, ওটা একটা জলজান্ত যন্ত্রণা। দেখছেন না মহারাজ যন্ত্রণা পাচ্ছেন। ওই গুলটে, পুজোর আর কতদিন বাকি বলতো? কাল মহালয়া, আর 5 দিন পর ষষ্ঠী। ষষ্ঠী মানে পুজো শুরু, কি মজা! মা দুর্গা আর কত পরীক্ষা নেবে? আমি তো রাজা, আমার তো মনে হয় আমাদের কারো একবার নবাব বাহাদুরের কাছে যাওয়া উচিত। এটা ঠিক বলেছেন মহারাজ, আবেদন নিবেদন করলে নবাব বাহাদুরের মন গলে যেতে পারে। এরে, গোপালকে যদি পাঠিয়ে দেয় তাহলে সব খেলা ভণ্ডুল হয়ে যাবে। কি হলো মন্ত্রী, তুমি চুপ করে গেলে কেন? আহা, কিছু বলো। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি বরং চলে যাও। যেতে বলছেন যখন যাব মহারাজ, তবে লাভ কিছু হবে বলে মনে হচ্ছে না। না না, কিছু একটা তো করতেই হবে। আমার রাজ্যের প্রজারা বছরে এই 4টে দিন আনন্দ করবে না, বাচ্চাদের মুখে হাসি ফুটবে না, পুজো হবে না। না 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 না, এ হতে পারে না। মন্ত্রী, তুমি যদি না পারো আমি গোপালকে পাঠাবো। না না মহারাজ, এসব গোপালের কর্ম নয়। মহারাজ, আপনি আমাকে আদেশ দিন, দেখুন আমি কি করতে পারি। এরে, মহারাজকে আটকাতে হবে। মহারাজ, আমি মন্ত্রী, আমি যাব। গোপাল পররাষ্ট্র সম্পর্কে কি বলছে? এসব গোপালের কর্ম নয়। যাও, নবাব বাহাদুরকে বোঝাও যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গরিব প্রজাদের কাছ থেকে আমি খাজনা নিতে পারিনি, নেওয়া উচিত নয় বলি। আর সেই অনুযায়ী যেন উনিও খাজনাটা মাফ করেন, আমার প্রজারা যেন দুর্গাপুজোর আনন্দ থেকে বঞ্চিত না হয়। দেখ দেখ, আমাদের ঠাকুর কিরকম তৈরি হয়ে গেছে। ঠাকুরের চোখ আঁকা কবে হবে ফুটো কাকা? মহালয়া হয়ে যাবে, আর দেখবে আমার চোখও আঁকা হয়ে গেছে। পট্ট কাকু, আমাকে চোখ আঁকা শিখিয়ে দেবে? আমিও তোমার মতো ঠাকুর বানাবো, চোখ আঁকবো। যথা আজ্ঞা মহারাজ, আমি আপনার সেবক, আমি ওইভাবেই আপনার আবেদন নবাব বাহাদুরের কাছে রাখবো। ছাই রাখবো, বরং আরো বেশি করে বলবো যাতে নবাব বাহাদুর রেগে গিয়ে মহারাজকে বরখাস্ত করে আর সেই শূন্য সিংহাসনে আমাকে বসান। কি গো, বলি ঘুম হবে না? এরকম থম মেরে বসে আছো কেন? আজ যে ভয়ঙ্কর দুর্যোগ গিন্নি, মহারাজ ভীষণ চিন্তিত। এবছরের দুর্গাপূজা হবে কিনা বোঝা যাচ্ছে না গিন্নি। সে কি গো, পুজো হবে না মানে? ওটো ঠাকুর গড়ছে, এর মধ্যে তুমি কি সব আজে বাজে কথা বলছো? আজে বাজে নয় গিন্নি, আজে বাজে নয়। নবাব বাহাদুরের চিঠি এসেছে মহারাজের হাতে, যেখানে নবাব বাহাদুর বলেছেন খাজনা বাকি থাকা চলবে না। তুমি তো জানো ঘূর্ণিঝড়ে রাজকোষ প্রায় শেষ। সে কি গো, তবে কি হবে? এবারে বুঝে আনন্দ করতে পারবো না? আচ্ছা আচ্ছা, বলি মহারাজ নবাব বাহাদুরের কাছে কাউকে পাঠাচ্ছেন না কেন? মহারাজ মন্ত্রীকে তো পাঠিয়েছেন, কিন্তু আমি ঠিক মন্ত্রীকে বিশ্বাস করতে পারছি না, বুঝলে। তাহলে তুমি চলে যাচ্ছ না কেন? নবাব বাহাদুর তো তোমাকে ভালোই বাসে। বাহ, এতক্ষণে তুমি গোপাল গিন্নির মতন কথা বলেছ। ঠিক আছে, মন্ত্রীর পেছন পেছন আমিও যাব। কোথায় গেছি কিন্তু কেউ জানবে না। মহারাজের পেয়াদা খবর নিতে এলে বলবে যে আমার খুব মন খারাপ হয়েছে, কোথায় বিরাগী হয়ে চলে গেছি। একটু অভিনয় করে কেটে কেটে বললো, কেমন? ও, তুমি চিন্তা করো না, এমন অভিনয় করব না সবাই ভাববে সত্যি। তাহলে কাল সকালে আমিও মুর্শিদাবাদ যাচ্ছি।
বলো মন্ত্রী। নবাব বাহাদুর, আমার বলার কিছুই নেই, শুধু মহারাজের একটি আবেদন নিয়ে এসেছি। রাখা না রাখা আপনার উপর, আমি আপনাকে কোনো অনুরোধ করব না। তার মানে তুমি মহারাজের হয়ে কথা বলতে এসেছো, অথচ মহারাজের আবেদনটা রাখা হবে কিনা সেটা তুমি জোর দিয়ে বলছো না? কেমন কথা? উজির মশাই, ঘূর্ণিঝড়ে পূজারা বিধ্বস্ত হয়ে গেছে, সেই দিকে মহারাজের কোনো নজরই নেই, অথচ ঘটা করে পুজো উনি করবেন। না না না, এটা তো ভালো কথা নয়। আমার বকেয়া খাজনা দরকার। তো মন্ত্রী, তুমি বলছো কৃষ্ণচন্দ্র ঘূর্ণিঝড়ে কোনো প্রাণ দেয়নি, তাহলে খাজনার টাকা দিতে ওর আপত্তি কোথায়? সেটাই তো আমি বলেছি, কিন্তু মহারাজ শুনলে তো। না 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 মন্ত্রী, তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলো নবাব বাহাদুরই আবেদনে সাড়া দেয়নি, 3 দিনের মধ্যে কাজ না হলে আমি কৃষ্ণনগর আক্রমণ করব। এটাই তো চাইছিলাম। নবাব বাহাদুর অত্যাচারী কৃষ্ণচন্দ্র রায়কে প্রজার মহারাজ হিসাবে দেখতে চান না, এখন ওদের পছন্দ আমি। তাই বলছিলাম, নবাব বাহাদুর যদি কৃপা করে মহারাজের আসনে আমাকে বসান, তাহলে কৃষ্ণনগর রক্ষা পাবে। ঠিক আছে, সে দেখবো। এখন তুমি কৃষ্ণনগরে ফিরে যাও এবং কৃষ্ণচন্দ্রকে বলো খাজনার অর্থ প্রস্তুত করতে, কেমন? জো হুকুম নবাব বাহাদুর, শুধু আমার আবেদনটা একটু দেখবেন। আমি এখন আসছি। বুঝি কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যা বলে গেল তা কি বিশ্বাসযোগ্য? একটু তদন্ত করলে হয় নবাব বাহাদুর, কারণ মন্ত্রিত্ব আবার রাজা হবার শখ। আমাকে একটু ভাবতে দাও। কি হলো, গোপালের বাড়িতে গিয়ে কিছু খবর পেলে? মহারাজ, গোপাল গিন্নি কাঁদতে কাঁদতে বলল সকালবেলা গোপাল কোথায় যেন চলে গেছে। কোথাও চলে গেছে মানে? খুব মনের দুঃখ পেয়েছিল, তাই চলে গেছে। কি কাণ্ড! দূর, ভালো লাগে না ছাই। মহারাজ, কিছু একটা করুন, গোপাল যে আর নাই। কোথায় যেতে পারে বলতো গোপাল? জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল আপনার সাক্ষাৎ প্রার্থী। গোপাল এসেছে? ঠিক আছে, পাঠিয়ে দাও। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি জাহাপানা। কি ব্যাপার বলো তুজির? মন্ত্রী গেল সকালে, বিকেলে গোপাল চলে এলো। নবাব বাহাদুরের জয় হোক। বলো গোপাল, কি খবর? তুমি কি খবর নিয়ে এসেছো? আর কি খবর নিয়ে আসবো নবাব বাহাদুর? মহারাজ তো মরমে মরে আছে, রাজকোষ শূন্য। তাও তো ধুমধাম করে তোমাদের দুর্গাপুজো করতেই হবে। কৃষ্ণচন্দ্র খাজনার টাকা দেবে না, অথচ পুজো করবে। সে কি নবাব বাহাদুর, মন্ত্রী মশাই বলেননি? নতুন আর কি বলবে? নতুন আর কি বলবে? তোমাদের মন্ত্রী এসে বললে গেল যে ঘূর্ণিঝড়ে মহারাজা তার প্রজাদের কোনো সাহায্যই করেনি, সব পয়সা জমিয়ে রেখেছে পুজো করবে বলে। মন্ত্রী মশাই এই এত বড় মিথ্যে কথাটা বলতে পারলেন? মিথ্যে কথা বলছো কি গোপাল? আমি ঠিক এটাই ভেবেছিলাম যে মন্ত্রী মশাই এসে এটাই বলবেন। হ্যাঁ, তাই আমি কাউকে কিছু না বলে আপনার কাছে সোজা চলে এসেছি নবাব বাহাদুর। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মহারাজ ত্রাণ দিতে গিয়ে পুরোপুরি কোষাগার শূন্য করে ফেলেছেন নবাব বাহাদুর। এরপর গরিব প্রজাদের কাছ থেকে কোনো খাজনা তিনি নেননি। তাই আমাদের মন্ত্রীকে দিয়ে আপনার কাছে আবেদন জানিয়েছিলেন যে আপনি যাতে খাজনা মাফ করে দেন। গোপাল, তুমি বলছো বলে আমি বিশ্বাস করলাম। জাহাপনা, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম না মন্ত্রীর ব্যাপারে? কি রকম যেন একটা গন্ধ লাগছিল। আমি এত বড় একটা পাপ করতে যাচ্ছিলাম। গোপাল, তুমি ভাগ্যিস বুদ্ধি করে এখানে এসেছিলে। আমি তোমাদের পুজো দেখতে যাব। আমি অবশ্যই তোমাদের পুজো দেখতে যাব। পরম সৌভাগ্য নবাব বাহাদুর। আমি মহারাজের তরফ থেকে আপনাকে আমন্ত্রণ জানালাম, আমাদের পুজোয় এসে আপনি প্রসাদ গ্রহণ করবেন। ঠিক আছে গোপাল, তুমি কৃষ্ণচন্দ্রকে কি বললাও যে আমি এবারের মতন খাজনা মাফ করলাম, কেমন? মন্ত্রী মশাইকে একটু ঝুলিয়ে রাখি। আমি যে আপনার এখানে এসেছি সেটা আমি মহারাজকে বলবো, কিন্তু রাজসভার আর কেউ জানবে না। আপনিও একটা নকল চিঠি মহারাজকে লিখবেন, কেমন? নকল চিঠি? তাতে কি লেখা থাকবে? তাতে হুমকি থাকবে। মন্ত্রী মশাইয়ের কথা মতো আপনি মহারাজকে হুমকি দেবেন, আর মহারাজ ভয় পাবার অভিনয় করবেন, আর মন্ত্রী মশাই খুব খুশি হবেন। আর পুজোর দিন সকালবেলা আপনি নিজে উপস্থিত হবেন, পুজো মণ্ডপে পুজো হবে, ভোগ গ্রহণ করবেন, আর আমাদের কৃষ্ণনগরের সমস্ত প্রজা আপনার জয়ধ্বনি দেবে। বাবা বাবা, কি উত্তম প্রস্তাব।
কাছে এই গোপনীয়তা বজায় থাকবে। আর তোমাদের কি উপলক্ষে আমি তোমাকে 100 মোহর উপহার দিলাম। নবাব বাহাদুরের জয় হোক। আমি এখন আসি নবাব বাহাদুর। রাতে সবার অলক্ষ্যে মহারাজের সঙ্গে দেখা করাটা আমার খুব প্রয়োজন। তোমাকে কৃষ্ণনগর পাঠানোর দায়িত্ব আমার, যাতে করে তুমি নির্বিঘ্নে মহারাজের সঙ্গে দেখা করতে পারো। পুজোর পরেই আমি এই কৃষ্ণনগরে রাজা হচ্ছি। হুম, 7 মণ তেলও পড়বে না আর রাধাও নাচবে না। হ্যাঁ। মানে তুমি কি বলতে চাইছো? ওই তোমার রাজা হওয়া নিয়ে একটা ভবিষ্যৎবাণী করলাম আর কি। গিন্নি তুমিও? হায় রে আমার কপাল। গোপাল, তুমি কোথায় গিয়েছিলে? তোমার গিন্নি বলল তুমি নাকি দুঃখের সকালবেলা কোথাও বেরিয়ে গেছো। ওই নির্দেশই দেওয়া ছিল মহারাজ। আমি আপনাকে না জানিয়ে মুর্শিদাবাদে গিয়েছিলাম মহারাজ। তোমার সঙ্গে মন্ত্রীর দেখা হয়েছে? পাগল নাকি? কেউ জানে না, আর কাউকে জানাবেন না। জানলে খেলাটা নষ্ট হয়ে যাবে মহারাজ। খেলা? কিসের খেলা? পুজো নিয়ে একটা বিচ্ছিরি খেলায় মেতেছিলেন আমাদের মন্ত্রী মশাই, এবং নবাব বাহাদুরকেও মহারাজের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিলেন। আমি একটা আন্দাজ করে কাউকে কিছু না জানিয়ে মুর্শিদাবাদে নবাব বাহাদুরের কাছে যাই। ওখানে গিয়ে শুনি মন্ত্রী মশাই আপনার নামে নবাব বাহাদুরের কানে মন্ত্রণা দিয়েছেন। সর্বনাশ! এত এত বড় স্পর্ধা মন্ত্রী! কালকে মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করবে। না মহারাজ, না। নবাব বাহাদুর শাস্তি দেবে মন্ত্রী মশাই। আপনি এমন ভান করবেন যে আপনি কিছুই জানেন না, এবং মন্ত্রী মশাইয়ের সঙ্গে দারুণ ব্যবহার করবেন, যাতে মন্ত্রী এসে কিচ্ছু বুঝতে না পারে। আর একটা কথা, এই নাটকটা কিন্তু চালিয়ে যেতে হবে 6ষ্ঠী পর্যন্ত। নাটক মানে? নবাব বাহাদুর আপনাকে নকল হুমকি দেওয়া চিঠি পাঠাবেন, আপনি নকল ভয় পাবেন, মন্ত্রী মশাই আসল আনন্দ পাবেন। এটাই তো মজা। তারপর নোটে গাছটা মুড়বে। আমি কালকে খুব দেরি করে রাজসভায় আসবো। রাজসভায় আসার পর আপনি আমাকে খুব ধমকাবেন। বুঝলাম। ঠিক আছে গোপাল, দেখবে দেখবে আমার অভিনয়টা কিরকম। দেখবেন মহারাজ, অতি অভিনয় করে আবার সবটা মাটি করে দেবেন না। সভায় তো সবাই উপস্থিত, একমাত্র গোপাল ছাড়া। কাল থেকে গোপাল কোথায় বিভাগী হয়ে গেছে কে জানে। মহারাজ, গোপাল হলো সুখের পায়রা। আপনার সুখের সময় ছিল যে দুঃখের সময় এসেছে। গোপাল বিভাগী হয়ে কেটে পড়েছে। ঠিক বলেছ মন্ত্রী, ঠিক। আসুক একবার। ওকে এই রাজসভা থেকে যদি দূর না করে দিয়েছি, তো আমার নামও কৃষ্ণচন্দ্র রায় নয়। মহারাজের জয় হোক। নবাব বাহাদুরের কাছ থেকে লোক এসেছে মহারাজ, আপনার সঙ্গে দেখা করতে চায়। এই তো নবাব বাহাদুরের চিঠি। তার মানে মহারাজের মৃত্যু ঘন্টা। কি মুশকিল, আবার চিঠি! ও মন্ত্রী, নবাব বাহাদুরকে তুমি আমার আবেদনের কথা কি জানিয়েছো? কি বললে নবাব বাহাদুর? মহারাজ, আমার আবেদন নিবেদনের হার হলো। নবাব বাহাদুর খাজনা মাফ করেননি। আমি হাতে পায়েও ধরেছি। মন্ত্রী, তুমি ডালে ডালে গেলেও আমার গোপাল যায় পাতায় পাতায়। তোমার সব কথা আমি শুনে ফেলেছি। এবার আমার অভিনয়টা দেখো। কি হবে বলো তো মন্ত্রী? এবারে পুজোটা কি হবে না? পেয়াদা, পেয়াদা, তুমি যাও যাও, নবাব বাহাদুরের লোকটিকে পাঠিয়ে দাও। আমার আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। আমি তোমার খবর একটু পরে নিচ্ছি। এখন একটা বিরাট সংকটের মধ্যে আমি এখন আছি। তো মন্ত্রী, তুমি চিঠিটা পড়ো। দুধ, চিঠিটা আমার হাতে দাও। মহারাজ, নবাব বাহাদুর তো হুমকি দিয়েছেন। হুমকি? কি সর্বনাশ! কি লিখেছেন? সর্বনাশ মহারাজ, নবাব বাহাদুর পরশুদিনই আসছেন সৈন্য নিয়ে। খাজনা না পেলে আপনাকে সরিয়ে দেবে মহারাজ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি বলছি কিচ্ছুটি হবে না। তুমি সর্বেশ্বরবা, সব জানতা গামছৌলা। এই ভয়ঙ্কর সময়ে এত দেরি করে রাজসভায় কেন? মহারাজ, মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, বলেছেন পুজোর আয়োজন যেমন করার তেমনই সব ঠিক হয়ে যাবে। গোপাল, তোমার বুজরুকি বন্ধ কর।
আমাকে হিসেব দাও তো, কাল তুমি আসনি কেন? বেতন নাও না? রাজসভায় প্রতিদিন আসা তোমার কাজ, তোমার একদিনের বেতন কিন্তু কাটা যাবে। আজকের বেতনটাও কেটে নিন মহারাজ। ঠিক বলেছ, তোমার আজকের বেতনই কাটা। তখন কি করবেন মহারাজ? মণ্ডপের কাজ তো শেষ, মণ্ডপে প্রতিমা এসে গেছে, কাল বাদ পরশু মায়ের বোধন। তাহলে কি প্রত্যেক বছরের মতো এবছরেও পুজো হবে? হ্যাঁ মন্ত্রী, পুজো হবে, দেখি মায়ের কি ইচ্ছে। মায়ের ইচ্ছাতেই সপরিষদ আপনি রাজসভাতে বেইজ্জত হবেন। মহারাজ, স্বপ্নে মা তাই বললেন, পুজো করতে বললেন। এই, তুমি কোনো কথা বলো না তো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। মন্ত্রী, তুমি আমার পাশে থেকো, প্রতি বছর এইভাবে যেন তোমার পুজো করতে পারি মা। আমি তো সর্বদা আপনার পাশে আছি মহারাজ। নবাব বাহাদুর আসা পর্যন্ত আপনার পাশেই আছি, তারপরে আপনাকে কারাগারে ঢুকিয়ে আমি তো সিংহাসনে বসবো, আর ভগবান হবে আমার মন্ত্রী। আপনি কি কিছু ভাবছেন মন্ত্রী মশাই? এই সংকটকালে আপনার মুখে কিরকম অদ্ভুত একটা দুষ্টু মিষ্টি হাসি দেখতে পাচ্ছি। মানে তুমি কিরকম লোক হে গোপাল? চিন্তায় চিন্তায় আমার কত ওজন কমে গেল, তুমি আমার মুখে দুষ্টু মিষ্টি হাসি দেখছো? মহারাজ, ভেবে দেখলাম যা থাকে কপালে, পুজো হবে। মন্ত্রী মশাই দিলেন ডাক, বাজবে আবার পুজোর ঢাক। ওং রূপং দেহি জ্ঞানং দেহি যশো দেহি ত্রিশো দেহি এইবার ঢাকি ঢাক বাজাও। জোরে জোরে ঢাক বাজাও, আনন্দে ঢাক বাজাও। ও গোপাল, নববধূ তো একটু বাদে সৈন্য নিয়ে আসবে। মা আছেন কি করতে? মা 10 হাত দিয়ে রক্ষা করবেন। এগুড়ে বালি, মা এখন আমাকে রক্ষা করবেন। মা রক্ষা করো, মা রক্ষা করো। মা কাকে রক্ষা করবেন মন্ত্রী মশাই? আপনাকে বোধহয় নয়। গোপাল, তুমি থামো তো, আমার চিন্তায় চিন্তায় শরীর অর্ধেক হয়ে গেল। জানি না কখন বিপদ ঘটবে। বিপদ ঘটতে আর কয়েক দণ্ড অপেক্ষা করতে হবে যে। কিরে আমার বানর সেনা, আনন্দ কর, পুজোয় আনন্দ কর, ঢ্যাঙ্কুরাকুর ঢ্যাঙ্কুরাকুর ঢাক বাজে, তার সাথে নাচ। গোপাল দাদু, মায়ের বোধন চলছে, আমাদের নতুন পোশাক এবারে হবে না? কে বলেছে হবে না? তোমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়াও, আমি তোমাদের হাতে নতুন পোশাক তুলে দেব। কি মজা, নতুন পোশাক হবে। রাজা হই না, এই বাচ্চাগুলোকে আচ্ছা করে ধরাই দেব, আর গোপালটাকে না দেশ ছাড়া করবো। মা মাগো, সকলের ভালো করো মা, সকলের ভালো করো। প্রতি বছর এইরকম ভাবে যেন তোমার পুজো করতে পারি মা। এই বছরই শেষ মহারাজ, একটু বাদেই নবাব বাহাদুর সৈন্য সামন্ত নিয়ে আসবেন। মন্ত্রী মশাইকে কারাগারে পড়ো মা। তুমি কি বললে গোপাল? আমি এক্ষুনি তোমার কথাটা মহারাজকে জানাচ্ছি। আমি তো ফিসফিস করে বললাম, কানে গেছে। গোপাল, কি হচ্ছেটা কি? মন্দিরে পুজো করতে দেবে না? দেখুন না মহারাজ, গোপাল বলে কিনা মন্ত্রী মশাইকে কারাগারে পড়ো মা, আমার কানের কাছে ফিসফিস করে বলছে। হ্যাঁ বলছে বুঝি? পুজোর সময় ক্ষমা করতাম। গোপাল, বাচ্চাগুলো কোথায় গেল? সবাই চলে গেছে, এক্ষুনি নতুন পোশাক পরে হইচই করতে করতে মণ্ডপে আসবে। গোপাল, বাচ্চাদের আনন্দটাই আনন্দ। আমি তো এই ছোটদের চোখ দিয়ে পুজো দেখি। এই মন্ত্রী, তুমি কিসের চোখ দিয়ে পুজো দেখো? শকুনের চোখ দিয়ে মহারাজ। গোপাল, বাড়াবাড়ি করছো কিন্তু। ক্ষমা 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 মন্ত্রী, এসব তুচ্ছ লোককে ক্ষমা করে দাও। আপনি বললেন বলেই ক্ষমা করলাম। নবাব বাহাদুর আসছেন না কেন? নবাব বাহাদুর এলেই তো সব শেষ। আরে বলতে বলতেই নবাব বাহাদুর এসে গেছেন। নবাব বাহাদুর আসছেন, কি মজা কি মজা। কি
মন্ত্রী, নবাব বাহাদুর আসছে বলে তুমি আনন্দ করছো? এতক্ষণ আপনাদের অনেক সহ্য করেছি, আর না, এবার নবাব বাহাদুর এসেছেন, আপনারা সব কারাগারে যাবেন। একই কথা, পাই ব্যথা, ঘোরে মাথা, যাই কোথা। তার মানে মন্ত্রী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? কৃষ্ণচন্দ্র, তোমার পুজোয় আমি এলাম। একটু দেরি হয়ে গেল না নবাব বাহাদুর? হ্যাঁ, তা একটু হলো। কৃষ্ণচন্দ্র, তোমাদের এই দুর্গাপুজোয় সবার হাতে নতুন জামা কাপড় দিতে হবে, তাই না? হ্যাঁ নবাব বাহাদুর। জি, মণ্ডপের এক কোণ থেকে সবার হাতে নবাবের তরফ থেকে নতুন জামা কাপড় প্রজাদের দাও। কৃষ্ণচন্দ্র, আমি কিন্তু পুজোর 4টে দিনই কৃষ্ণনগর থেকে নড়ছি না। ভোগ প্রসাদ সব খাবো, আর তোমাদের সঙ্গে আনন্দ করবো। কি মন্ত্রী, তুই রাজা হবে না? চলো, তুমি কারাগারের মধ্যে রাজা রাজা খেলো। এ কি বলছেন নবাব বাহাদুর? আমি কারাগারে কেন যাব? রাজদ্রোহিতার অপরাধে মন্ত্রী মশাই, তাই না নবাব বাহাদুর? মন্ত্রী, তুমি কি মনে করো আমার দুটো চোখ? আমার 1000 চোখ। আমি নবাব, আমাকে 1000 চোখ দিয়ে দেখতে হয়, আর সেখানেই তুমি ধরা পড়ে গেছো। গোপাল আসার পর আমি সব বুঝতে পারি। এই জয় সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সদার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সিদ্ধি বিনাশায়ং শক্তিভূতে সনাতনী গুণাশায় গুণময়ে নারায়ণী নমস্তুতে। বলো দুর্গা মাই কি? আস্তে আস্তে, আর পাচ্ছি না, ওরে বাবারে, আর পাচ্ছি না। ঢাকের আওয়াজটা কি ভালোই না লাগছে। তার মানে তো পুজো এসে গেল। আজ পঞ্চমী, রাত পোহালেই ষষ্ঠী, মায়ের বোধন। মহারাজ, আজই তো সভার শেষ দিন। না 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 না, সভা বসবে, একেবারে নিয়ম মেনেই বসবে। আমরা তাহলে প্রতিদিনের মতো রাজসভায় আসবো, অল্পক্ষণ থেকে রাজকার্য নিয়ে আলোচনা করব, আর তারপরে আমরা প্রসাদ গ্রহণ করতে যাব মণ্ডপ। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত আমাদের পুজোর অনুষ্ঠান হবে, আর নবমীতে জমিয়ে ভোজ, সরু চালের ভাত আর সোনামুখ ডাল, সঙ্গে ইলিশ মাছের নানা পদ। সেদিন আমরা মাকে জোড়া ইলিশ দিয়ে বরণ করব। মহারাজ, একটা নিবেদন আছে। বলো বলো, কি নিবেদন তোমার? বলছিলাম মহারাজ, ওই নবাব বাহাদুরকে গিয়ে ওই ভোজে আমন্ত্রণ জানান। তা কথাটা ভেবেছো কিন্তু ভালো গোপাল। তাহলে কালই না হয় রওনা হয়ে যাবে তুমি। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচটা কিন্তু নিয়ে যাবে। যথা আজ্ঞা মহারাজ। মা, মাগো মা, কেমন আছেন মা? ও বাবা জীবন, বলে কেমন আছো? হ্যাঁ, আছি মা, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। পুরো এলো, তাই আপনাদের কথা খুব মনে পড়লো। মা, এই শাড়িটা আপনার জন্য এনেছি পুজোতে। ও বাবা, বলে এটার কি দরকার ছিল বাবা জীবন? ও মা, সে কি বলছেন মা? পুজোতে এলাম, আপনাদের জন্য কিছু নতুন আনবো না? এটা কি হতে পারে? সবার জন্য এনেছি। এই যে, এইটা আমার পরম পূজনীয় বাবার জন্য। কই গো, কোথায় গেলে সব? ও, তুমি এসেছো? চলে এলাম বাবা। যেমন মা দুর্গা সপরিবারে কৈলাস থেকে মর্তে আসেন, তেমনি আমিও আপনার মেয়েকে মোগলদারা করে, এই মানে সঙ্গে নিয়ে সোজা আমার গ্রাম থেকে আপনার ঘরে চলে এলাম। না, একদম রাগ নয়। মাথার উপর অনেক দায়িত্ব, রাগ হলেই কাজে ভুল হবে। এই কদিন পাত্তাই দেব না। শোনো গিন্নি, কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি নবাবের কাছে, নবাবকে আমন্ত্রণ জানাতে। তাড়াতাড়ি খাবার দাও, খেয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকালে মহারাজ আমার জন্য ঘোড়ার গাড়ি পাঠাবেন। এই যে বলি বাবা জীবন তোমার জন্য নতুন ফতুয়া এনেছে, আমার জন্য নতুন শাড়ি এনেছে। আমাদের উচিত বাবা জীবনকে নতুন কিছু দেওয়া। এই মুর্শিদাবাদ যাওয়ার আগে আমার হাতে কিছু মোহর দাও। হ্যাঁ, আমি নতুন কিছু কিনবো। ঠিক জানি। এ নাও গিন্নি, এই 10টা মোহর দিলাম। এর মধ্যে মেয়ে আর জামাইয়ের জন্য কিছু কিনে দাও। আমায় এবার মুক্তি দাও। এই বলি, এই তো পথে এসেছো। মন্ত্রী মশাই, মহারাজ তো আপনাকে বাদ দিয়ে গোপালকে কাল নবাব বাহাদুরের কাছে পাঠাচ্ছেন। এটা ভালো লক্ষণ নয়। একটা কিছু ভাবনা চিন্তা করতে হবে।
যাতে করে মহারাজ আর গোপাল দুজনেই নবাব বাহাদুরের কাছে বেইজ্জত হন। এটা কি? নবমী ইলিশ মাছের ভোজ, যত কাণ্ড ওই নবমীতেই হবে। আজ সারাত বসে ভাববো, কাল গোপাল থাকবে না, কালকেই কিছু একটা প্রস্তাব করতে হবে এবং গোপালের অবর্তমানে ওটাকে অনুমোদন করিয়ে নিতে হবে। আমি এখন চলি। মহারাজ, একটা নিবেদন আছে। এখানে নয়, আমরা রাজসভায় যাব, আলোচনা করব, তারপর সিদ্ধান্ত নেব। আমরা তো এখন দেবীর বোধন দেখতে এলাম। গোপাল চলে গেছে মহারাজ। হ্যাঁ, সকালে আমি ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম গোপালের কাছে, আর নবাব বাহাদুর গোপালকে পছন্দও করেন, তাই তো গোপালকে পাঠিয়েছি। মানে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কাকি জোরে জোরে বাজাও, জোরে বাজাও ঢাক। মা গো, সবাইকে সুখ দাও, আনন্দ দাও। মায়ের বোধন শেষ হলো। ও পুঁটি, ন্যাপলা, গুলটে, এদিকে এসো, এদিকে এসো। রানীমা তোমাদের নতুন জামা কাপড় দেবেন, এদিকে এসো। সবাই দাঁড়া, পুজোয় পরব নতুন জামা। বেড়ে গেল পূজার বোঝা। বাচ্চাদের মুখে হাসি দেখতে যে কি ভালো লাগে। চলো বোধন শেষ, আমরা এখন কিছুক্ষণের জন্য রাজসভায় যাব, কিছু আলোচনা আছে, তবে নবমীর ভোজ নিয়ে। চলো ভেতরে যাই। মহারাজ, হাতে বেশি সময় নেই, আমাদের নবমীর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে হবে। কিসের আলোচনা? নবাব বাহাদুর আসবেন তার বন্দোবস্ত করতে। আমাদের তো খুব ভালো হালুইকার, খুব ভালো ঠাকুর লাগবে। আপনি বললে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি। আচ্ছা মন্ত্রী, পুজোটা কি আমার একা? আর এই রাজবাড়ির পুজো মানেই তো সবার পুজো, যেখানে যেটা ভালো সেখানে সেটা তুমি করবে। যথাজ্ঞা মহারাজ। নবমীর দিন মহাভোজ, বাবা কিছুদিন ধরেই মনটা কেমন ভোজ খাবো বলে নাচছিল। সেদিন গঙ্গার ইলিশ তোলা হবে জেলেদের দিয়ে। মহারাজের ইচ্ছে ইলিশের পদ দিয়ে অতিথি অভ্যাগতদের খাওয়ানো হবে। কেবাদ তাহলে আজকের রাতটা বিশ্রাম নাও, কাল সকাল কৃষ্ণনগর যাবো। আমার একদম উপায় নেই নবাব বাহাদুর, কাল সপ্তমী, কলাবউ স্নান করাতে নিয়ে যেতে হবে, সে বড় ঝক্কির কাজ। মহারাজ আমাকে ঘোড়ার গাড়ি দিয়েছে যাতে আপনাকে আমন্ত্রণ জানিয়ে আমি কৃষ্ণনগর ফিরতে পারি। আমার কাজ হয়ে গেছে, এবার নবাব বাহাদুর বিদায় দিলেই আমি কৃষ্ণনগরের দিকে যেতে পারি। তোমায় ছাড়তে মন চায় না গোপাল, কিন্তু তোমাদের পুজোর ব্যাপারে আমার আটকানো উচিত নয়। তুমি এসো, সাবধানে যেও। আমরাও নবমীর দিনে সকাল সকাল চলে যাব, পুজো দেখবো, ভোজ খাবো, আর তোমাদের প্রজাদের নতুন বস্ত্র দেবো। কেমন? নবাব বাহাদুরের জয় হোক। মা, সবাইকে ভালো রেখো মা, আমাদের কৃষ্ণনগরকে সুখে রেখো মা। নবমীর দিনকে তোমাদের বিজয়া দশমীর ঢাক বাজাবো। এই মন্ত্রীমশাই, কিছু ভাবছেন আপনি? এই তুমি দূরে যাও, তুমি বড় বিটলে বদমাস। ওমা মন্ত্রী মশাই, আপনি আমার দাদা বাবুকে বকলেন কেন? মন্ত্রী, গোপালের জামাই তো আমাদেরও জামাই, তা তুমি ওকে বছর কাদিনে ধমকাবে কেন? ভুল হয়ে গেছে মহারাজ, জামাইটাকে মুহূর্তে দেখতে ইচ্ছে করে না। যেমন গোপাল তেমন তার জামাই, দুটোই নচ্ছা। সিঁদুরের কৌটোটা নিয়ে আয়, কলা বউ স্নানে যাচ্ছে রে। ওমা, ওই দেখো বাবা কি সুন্দর কলা বউকে নিয়ে যাচ্ছে, পিছনে তোমার জামাই। শ্বশুর জামাই মিলেছে ভালো। দেয়ালের গায়ে সিঁদুরের গিরিপোটা দে, আমি শাঁখা যাচ্ছি। নে মা গো, সবাইকে সুখে রেখো মা।
মন্ত্রীমশাই ঘাট থেকে হন্তদন্ত হয়ে কোথায় চললেন ব্যাপারটা দেখতে হচ্ছে। এবার বটা ঘটার সাথে দেখা করে আসি। নবমীর পুজোর মজাটা ভালো করে হজম করাতে হবে তো। এবারের পুজোয় জামাইয়ের ধাপটা সামলাতে হবে মন্ত্রীমশাই। আপনার ফন্দি আমি বার করব। মহারাজ, সপ্তমী মানে পুজো শুরু। তোমার জামাই কোথায় গেল গোপাল? হ্যাঁ, ও তো আমার পেছন পেছন আসছিল। কোথায় গেল? কি রে পুঁটি, তোদের দাদাবাবুকে দেখতে পেয়েছিস? দাদাবাবু তো কলাবউ স্নান দেখছিল, তারপর কোথায় গেল দেখতে পাইনি। গোপাল দাদু, আমিও দাদা বাবুকে দেখিনি, শুধু দেখেছি যখন কলাবউ স্নান করছিল তখন আর মনে কি সব ভাবছিল। মহারাজ, মন্ত্রীমশাইও তো নেই। সে কি, মন্ত্রী কোথায় গেল? মন্ত্রী হলেন ফন্দিবাজ, এখানেও কিছু একটা ফন্দি করতে চাইছেন। এত শ্বশুরমশাই রক্ষে নেই, জামাই এবার আছে। বটা ঘটা খুব ভালো করে মন দিয়ে শোন। নবমীর দিন নোয়া ভোজ আছে, নবাব বাহাদুর আসবেন। তোদের একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রীমশাই? ওই মহাভোজে তোদের রান্না করতে হবে। রান্নার মধ্যে এমন পাতা চূর্ণ মেশাতে হবে যাতে মহাভোজের আমন্ত্রিত অতিথিরা খাওয়া ছেড়ে সব করতে ছোটে। হয়ে যাবে হয়ে যাবে, আমাদের কাছে একটা জিনিস আছে, ওটা খাবারে মিশিয়ে নিলেই এই হড়হড় করে শুধু ঘর আর বাইরে, ঘর আর বাইরে। ব্যাস, শুধু গোপালের ফরফরানি মহারাজের ওস্তাদি বার করব। নবাবের কাছে একবার মহারাজকে ছোট করি, তারপর দেখি কত ধানে কত চাল। বুঝলাম, মন্ত্রীমশাই চাল মাপছেন, এবারে আমিও চাল মাপবো মন্ত্রীমশাই। আপনাকে চাল চুলো হিন করতে আমার 5 দণ্ড সময় দরকার। আমার যা বোঝার যা জানার সব জানা হয়ে গেছে। যাই, এবারে মণ্ডপে যাই। মন্ত্রী মশাই আর আমার জামাই বাবাজিও নেই, তার মানে কিছু গোলমাল কোথায় ধরতে পেরেছে আমার জামাই। মহারাজ, অত চিন্তা করার কিছু নেই, আমার জামাই খুব চালাক চতুর। নিশ্চয়ই কিছু গন্ধ পেয়েছে, আসছে। তোমার জামাই গন্ধ শুকে বেড়ায় নাকি গোপাল? না, হয়তো কোনো বদগন্ধ পেয়েছে, সেই বদগন্ধের উৎস সন্ধানে গেছে। ঠিক বুঝলাম না তো গোপাল। আসুক না, তারপর তো বুঝতে পারবো। ওই দেখুন, বলতে বলতে জামাই বাবাজি এসে গেছে। কি বাবা জীবন, কোথায় হারিয়ে গিয়েছিলে? সবার সামনে বলাটা উচিত নয়, এখানেও মন্ত্রীর কোনো জ্বর থাকতে পারে। একটু ঘুরতে বেরিয়েছিলাম মহারাজ, সেভাবে তো ঘুরে বেড়ানো হয় না। আপনাদের রাজ্যটা বড় সুন্দর, কি মিষ্টি, তাই দেখছিলাম মহারাজ। কি চমৎকার, মাঠে মাঠে কাশফুল, নদীতে টলটল করছে জল, আকাশ ভরা মেঘ, বাবা ভাবাই যায় না। আমার জামাইকে তো আমি চিনি, এত প্রকৃতি প্রেমিক নয়। এমন কিছু দেখেছে যেটা সকলের সামনে বলতে চাইছে না। ঠিক আছে, পরে শুনে নেব। ওই যে মহারাজ, পুজো শুরু হচ্ছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা, সকলের ভালো করো মা। মায়ের এবার আরতি শুরু হবে। ঢাকি, ঢাক বাজাও জোরে জোরে। মা, তোমার জামাই এসে গেছে, সাথে বাবার বানর সেনাও আছে। চট করে কিছু নারকল মুড়ি দিয়ে দে দেখি, খাই। খেতে খেতে জামাই বাবা জীবনের কাছ থেকে গল্পটা শুনি। কিসের গল্প গো? জামাই বাবাজি বললে তো বুঝতেই পারবে। বল বাবা জীবন, বল। বাবা, মন্ত্রীমশাই নবমীর দিনে কি একটা গোলমাল বাঁধানোর চেষ্টা করছে, আমি নিজের কানে শুনেছি। সেটা আমি আন্দাজ করেছিলাম বাবা জীবন। হঠাৎ করে মাঝপথে গায়েব হয়ে যাওয়া, সেটা তো ভালো কথা নয়। কি করতে চাইছেন শুনি? নবমীর দিনকে ওই বটার ঘটাকে দিয়ে মহাবতী রান্না করানোর একটা পরিকল্পনা করেছে। আর ওরা দুজন রান্নার মধ্যে পাতায় একটা চূর্ণ মিশিয়ে দেবে, তাতে করে নবাব বাহাদুর আর অতিথিদের খুব পাবে আর কি, তাদের হাতে জল শুকোবে না। সর্বনাশ! তাহলে গোপাল দাদু, আমরা এবার কি করব? সবটা শুনে ফেললাম, এবার পরিকল্পনাটা আমাকে করতে দে। তোরা আনন্দ কর, আমি ঠিক সময়ে তোদের সব কথা বলবো।
মন্ত্রী মশাই একা গোপালের রক্ষে নেই, এবার আমার জামাই আমার সাথী। এবার পুজোয় জমবে মজা, মন্ত্রী মশাই হবেন ভাজা ভাজা। তেলে ভাজা মন্ত্রী মশাইকে এবার গরম তেলে ভাজবো। নবাব বাহাদুরের কাছে মহারাজকে ছোট করা, দেখাচ্ছি। গিন্নি মিনু, মায়ের নবমীর ভোজ রান্না আমি তোদের হাতেই দেব। মহারাজকে আজকেই বলবো গ্রামের মেয়েরা চাইছে যে ওই নবমীর ভোজের রান্না নিজেরা করে নবাব বাহাদুর আর মহারাজকে খাওয়াবে। কেমন এবার জমলো না মজাটা? জমির দই গোপাল দাদু। মন্ত্রী মশাইয়ের পন্নি কাটলো না। মন্ত্রী, তুমি মাঝপথে কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলে? আমার কি একটা কাজ মহারাজ? আমার কত কাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইয়ের অনেক অকাজ। গোপাল কি বললে ঠিক করে বলো। দুঃখিত মন্ত্রী মশাই, ওই জিপটা একটু নড়বড় হয়ে গিয়েছিল আর কি। ওটা অকাজ হবে না, কাজ হবে, কাজ। মন্ত্রী মশাই আমাদের তো কর্মবীর। গোপাল, কথাটা কি তুমি রসিকতার ছলে বলছো? বালাই সাত মন্ত্রী মশাই, আপনার সঙ্গে রসিকতা? আমার ঘাড়ে তো একটাই মাথা। বাহ বাহ বাহ, গোপাল ছন্দ মিলিয়ে দিল। মন্ত্রী মশাইয়ের সঙ্গে নয় রসিকতা, বাড়াবাড়ি করলে কাটা যাবে মাথা। সৌভাগ্যই বেশ বলেছ মন্ত্রী। ছোটখাটো রসিকতায় রাগ করো কেন বলো তো? আমিও সেটাই বলতে চাই মহারাজ। মন্ত্রী মশাই এই ছোটখাটো বিষয়ে কেন নাক গলাবেন? আচ্ছা মহারাজ, সবকিছুতে এরকম নাক গলিয়ে দিলে ভালো লাগে? নাকটা যে কাটা যায় সেটাই উনি বোঝেন না। মন্ত্রী, দেখলে তো গোপাল কি বললো? তাই বলছি ছোটখাটো বিষয়ে নাক গলিও না। হ্যাঁ, এবার বলো তো কি রাজকার্য করতে তুমি গিয়েছিলে? নবমীর ভোজে ঠাকুরের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। নবাব বাহাদুর খাবেন বলে কথা, অমর্যাদা তো হতে দিতে পারি না। এই বিষয়ে আমার একটা প্রস্তাব আছে মহারাজ। বলো 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 শুনি। গ্রামের সব মহিলাকুল আপনার কাছে আর্জি জানিয়েছে মহারাজ। নবমীর মহাভোজ তারা নিজেরা রেঁধে নবাব বাহাদুর আর আপনাকে খাওয়াতে চায়। পুজোয় তাদের এটাই আর্জি মহারাজ। অনুবদ্ধ, অভাবনীয়, অকল্পনীয় ভাবনা। আরে রাজি রাজি। রাজি বললে কি করে হবে মহারাজ? আমি তো বলে দিয়েছি আমার কথার কি কোনো দাম নেই? এখন না করলে আমি কতটা ছোট হব বুঝতে পারছেন? না না মন্ত্রী, তুমি ওদের না করে দাও। গোপাল যা পরিকল্পনা করেছে, মানে এটা যদি সফল হয় তাহলে তো হই হই রই রই ব্যাপার। তোমার ওই ঠাকুরকে না হয় পরে কোনো কাজ দিয়ে পুষিয়ে দেব। এক কাজ করুন না মহারাজ, মন্ত্রী মশাইকে বলুন ঠাকুরকে আপনার সামনে আনতে। আপনি তাদের পুজোতে খুশি হয়ে কিছু যদি দিয়ে দেন তাহলেই তো মিটে গেল। এরপর বিজয়া দশমীর পরে আবার একটা মহাভোজ যদি হয়, তখন না হয় সেই বরাতটা মন্ত্রী মশাইয়ের লোকেদের দিয়ে দেবেন। কি মন্ত্রী মশাই, এটা ভালো হলো না? উফ, এই গোপালটা না আমাকে পাগল করে দেবে। কিভাবে আমার পরিকল্পনাটা ভেঙে দিল। হ্যাঁ ঠিক আছে, আমিও মন্ত্রী, আমার মাথায়ও অনেক বুদ্ধি গজ গজ করছে। নবমীতে মহারাজ আর গোপালের নাক আমি কাটবই। নবাব বাহাদুরের কাছে ওদেরকে আমি ছোট করবই। কি ভাবছেন মন্ত্রী মশাই? আপনার ঠাকুর মশাইকে ডাকুন, মহারাজ ওদের সঙ্গে কথা বলে নেবেন, তাহলে তো আপনার আর মাথা কাটা যাবে না। ঠিক আছে মহারাজ, আমি বলে দেব। আর কি করা যায়, দেশের জন্য নিজেকে একটু ছোটই না হয় করলাম। আহা, কি দেশভক্ত মন্ত্রী আমার, আমি তো আপ্লুত। সবই মায়ের ইচ্ছা, মা ছাড়া গতি নাই। নবমীর মহাভোজ কবজি ডুবিয়ে খাবো তাই। মহারাজ, রানীমা, আপনারা একটু এগিয়ে আসুন। মহাষ্টমীর পুজোর অঞ্জলি শুরু করছি। চলো চলো রানী, মায়ের পুজোর অঞ্জলিটা দিয়ে আসি। এই মিনু, আরে জামাইকে নিয়ে এগিয়ে আয়, পুষ্পাঞ্জলিটা দিতে হবে তো। এই তো এইখানে এসে গেছি। মন্ত্রী মশাই, এগিয়ে আসুন। মন্ত্রী মশাই এমন প্যাঁচে পড়েছে যে প্যাঁচ থেকে আর বেরোতে পারছে না। মন্ত্রী মশাই ভাবতেই পারেননি যে আমরা পিছু নেব। বলো কি গোপাল, মন্ত্রী এইরকম একটা ষড়যন্ত্র করেছে? আমি রাজসভায় সবার সামনে এই কথাটা বলিনি মহারাজ। আজ মহাষ্টমী, কাল মহানবমী, আমাদের ভোজ। কালকের বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনি পেয়াদা পাঠিয়ে বটার ঘটাকে ধরে নিয়ে আসুন, কারণ মন্ত্রী মশাই শেষ কামড়টা কিন্তু দিতে পারে। মহারাজ, আমি ভিন রাজ্যের মানুষ, পুজোর সময় আপনার রাজ্যে এসে একটু আনন্দ করি। সেই আনন্দ কেউ যদি নষ্ট করার চেষ্টা করে তাহলে আমি তো শান্ত হয়ে বসবো না মহারাজ।
যে জামাই বাবা জীবন, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। পুজোটা মিটে গেলে তোমাকে নিয়ে একটা জব্বর ভোজ হবে এই রাজবাড়িতে। মহারাজের জয় হোক। পুজোর পর কিছুদিন থাকবে তো বাবা? হ্যাঁ মহারাজ, ইচ্ছা আছে মাস 6 থাকবো। কি বাবা, আপনি রাখবেন তো? বাবা কি ধরিবার জামাই আমার, মহারাজের সামনে আমাকে জিজ্ঞেস করছে। নিশ্চয়ই থাকবে বাবা জীবন, এই কথাটা মহারাজের সামনে বলার কি দরকার ছিল? মাঝে মাঝে আপনি আমার উপর একটু রেগে যান না, তাই। আর রাখবো না বাবা জীবন, চল চলো এবার বাড়ি চল। গোপাল, পুজোর এই 6 মাস তোমার ঘরে আমি চাল ডাল আটা বাড়তি পাঠিয়ে দেব। আমার জামাই বাবা জীবন যেন সুখে থাকে। নবাব বাহাদুরের কাছে আমার মান সম্মান বাঁচিয়েছে তো তোমারই জামাই, তাই আমারও কিছু কর্তব্য তো আছে। তুমি নিশ্চিন্তে যাও। ধন্যবাদ মহারাজ। যাবার আগে একটা কথা বলে যাই, পেয়াদা পাঠিয়ে বটার ঘটাকে কালাবন্দি করুন। কৃষ্ণচন্দ্র, তোমার এই পুজো এসে আমার কি যে ভালো লাগছে কি বলবো। শাহী ইলিশ মাছের পদ কতদিন খাইনি। আজ সব রান্না বান্না করেছে আমার রাজ্যের সমস্ত মা বোনেরা। আমাদের রানীমা এই রান্নায় হাত লাগিয়েছেন নবাব বাহাদুর। বাবা বাবা বাবা, কি চমৎকার! আমার তরফ থেকে এই রাজ্যের সকল প্রজাদের নতুন জামা কাপড় তুমি তুলে দেওয়া উচিত, আর এই কাজটা মন্ত্রীমশাইকে নিয়ে তুমিই করো। ওটা ভোজনের পরেই হবে নবাব বাহাদুর। প্রথমে ইলিশ মাছের ডিম ভাজা আর সরু চালের ভাত, সঙ্গে সোনা মুগের ডাল। মন্ত্রী, তার আগে জামাই বাবা জীবনের ভেলকি দেখা যাক। জামাই বাবা জীবনের ভেলকি? এটা কি মহারাজ? জামাই বাবা জীবন, ভেলকি শুরু করো। মানে তোমার ভেলকি দেখেই তো আমরা খাবো। বটা ঘটা এখানে? তাহলে কি ওদের দেখা পাইনি? তার মানে জামাই পুরো ব্যাপারটা জানে। এবার কি হবে? কি মন্ত্রী মশাই, ভেলকিটা কেমন দেখছেন? আপনি যদি ডালে ডালে যান, এই আমি আর আমার জামাই না যাই পাতায় পাতায়। একটু ভুল হলো বাবা, আমরা যাই